একজন নার্স যার দায়িত্ব হলো অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা। কিন্তু কি হবে যখন সেই নার্স প্রায় 4 শতাধিক মানুষের জীবন নেবে? ভাবতেই কেমন যেন গা শিউরে উঠছে, তাই না? ঠিক এমনটাই দেখতে চলেছি আমরা আজকের মুভিতে। আর সব থেকে কষ্টের বিষয় হলো এই মুভিটি একটি সত্য ঘটনার উপর নির্মিত। তো শেষ পর্যন্ত সেই নার্সের সাথে কি ঘটে জানতে হলে দেখতে হবে দ্য গুড নার্স মুভির সম্পূর্ণ বাংলা এক্সপ্লেন। মুভির শুরুতে আমরা একটি প্রাইভেট হসপিটাল দেখতে পাই, আর সেখানেই কাজ করতো এমি নামে একজন নার্স। আর তার আচরণ দেখে আমরা বুঝতে পারি সে হলো একজন ভালো নার্স। তখন আমরা দেখতে পাই সেই হসপিটালে ভর্তি ছিল মার্টিনেজ নামে একজন মহিলা, যিনি কিনা বেশ গুরুতর অসুস্থ ছিলেন। তাই তিনি এমিকে অনুরোধ করেন আজকে রাতের জন্য যেন তার স্বামীকে তার সাথে থাকতে দেওয়া হয়। কিন্তু এই বিষয়টি ছিল হসপিটালের আইনের বিরুদ্ধে, তবুও এমি সেই মহিলার সাথে তার স্বামীকে থাকতে দেয়। আর এতে করে সেই হসপিটালের কর্তৃপক্ষ এমির উপর ভীষণভাবে রেগে যায়, আর তারা তাকে ওয়ার্নিং দেয় যাতে এরপরে এমি এরকম কাজ আর না করে। এরপরে এমি তার ডিউটি শেষ করে একজন ডাক্তারের সাথে দেখা করতে যায়, আর সেই ডাক্তারটি তাকে চেক আপ করে বলে, এমি, তুমি আগের থেকে এখন অনেকটা অসুস্থ, আর তোমার উচিত এই সময়টুকু বিশ্রাম নেওয়া। মূলত এমির একটি হার্টের সমস্যা রয়েছে, যার সার্জারি করার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন, যা কিনা এমির কাছে নেই। কিন্তু এমি যদি আরও 1 বছর সেই হসপিটালে কাজ করতে পারে, তাহলে সে সেখান থেকে অনেকগুলো ইন্স্যুরেন্সের টাকা পাবে, আর যা দিয়ে সে তার সার্জারি করবে। তাই মূলত এইসব দিক বিবেচনা করে এমি কোনো মতেই তার কাজটি বন্ধ করছে না। এরপর এমি যখন তার বাসায় আসে, তার 2টো মেয়ে তার সাথে ঝগড়া করে। মূলত এমি তাদেরকে সময় দেয় না, আর এমি নিজেও এখানে অসহায়, কারণ তার কাজের সুবাদে সবসময় হসপিটালেই থাকতে হয়। তাই সে তার মেয়েদের দেখাশোনা করার জন্য একজন মহিলাকে রেখেছে। পরদিন এমি হসপিটালে গেলে সেখানে একজন নতুন নার্সকে দেখতে পায়, যার নাম কিনা ছিল চার্লি। এমি তখন চার্লির সাথে কথা বলার এক পর্যায়ে বুঝতে পারে চার্লি একটা সময় তার এক বন্ধুর সাথে কাজ করত, আর সেই সুবাদে চার্লির সাথে এমির একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হয়। এরপর এমি তার দায়িত্বে থাকা সমস্ত রোগীর সাথে চার্লির পরিচয় করিয়ে দেয়। আর বিরতির সময় যখন তারা খাবার খাচ্ছিল, ঠিক তখনই মার্টিনেজ নামে সেই রোগীটি অসুস্থ হয়ে পড়ে। এমি যেহেতু তখন খাবার খাচ্ছিল, তাই চার্লি তখন সেই রোগীটিকে দেখার জন্য যায়। আর এরপর তারা কাজ শেষ করে যখন বাড়ি আসে, আমরা দেখতে পাই এমি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল। আপনারা হয়তো আগেই জেনে থাকবেন এমির একটি বিশেষ রোগ ছিল, আর সেই রোগটি যখন তার বেশি হয়, এমি তখন ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না। আমরা দেখতে পাই এমি সেবারের মতো কোনো মতে নিজেকে সামলে নেয়। এর পরবর্তী দিন সে যখন হসপিটালে যায়, সে জানতে পারে মার্টিনেজ নামে সেই রোগীটি মারা গিয়েছে। এই খবরটি শোনার পর এমি ভীষণ কষ্ট পায়, কারণ সে অনেক দিন ধরে মার্টিনেজকে দেখাশোনা করছিল, আর তার মৃত্যুটাও ছিল বেশ রহস্যজনক, কারণ এই তো সে বেশ সুস্থ ছিল। এরপর 7 সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়, আর সেখানে আমরা 2জন পুলিশ অফিসারকে দেখতে পাই, যাদের মধ্যে একজনের নাম ছিল টম আর একজনের নাম ছিল ড্যানি। যেহেতু মার্টিনেজের মৃত্যুটা ছিল বেশ রহস্যজনক, তাই মেডিকেলের নিয়ম অনুযায়ী সেই বিষয়টি তদন্ত করার জন্য পুলিশ অফিসারকে ডাকা হয়েছে। তখন পুলিশ অফিসার যখন জানতে পারে মার্টিনেজের মৃত্যুর 49 দিন পর তাদেরকে ডাকা হয়েছে, তখন তাদের কাছে বিষয়টি বেশ অবাক লাগে। তারা তখন জিজ্ঞেস করে যে মৃত্যুর এতদিন পর আমাদের কেন ডাকা হলো। তখন সেই হসপিটালের ম্যানেজার জানায় তারা এতদিন একটি নির্দিষ্ট টিম তৈরি করে সেই বিষয়টি তদন্ত করেছে। এরপর তারা সেই 2জন পুলিশ অফিসারকে মার্টিনেজের সমস্ত রিপোর্ট দেখায়। সেই পুলিশ অফিসারগুলো যখন সেই রিপোর্টগুলো চেক করে, তারা সেখানে সন্দেহজনক কোনো কিছুই পায় না। এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, হসপিটাল কর্তৃপক্ষের ভুলের কারণেই কিন্তু মার্টিনেজ মারা গিয়েছিল, কিন্তু তারা এই বিষয়টি গোপন করে, কারণ এই বিষয়টি যদি কেউ জানতে পারে তাহলে তাদের হসপিটালের রেপুটেশন নষ্ট হবে। অন্যদিকে আমরা দেখতে পাই চার্লি ধীরে ধীরে এমি সহ তার পরিবারের সকলের সাথে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি করে। এমিও তখন ধীরে ধীরে চার্লিকে পছন্দ করতে শুরু করে। এর পরে সিনে দেখানো হয় পুলিশ অফিসার ড্যানি যখন সেই হসপিটালের সমস্ত নার্সের ব্যাকগ্রাউন্ড চেক করছিল, সেখানে তিনি চার্লির ব্যাকগ্রাউন্ড চেক করার সময় বেশ সন্দেহজনক কিছু দেখতে পান। আর তাছাড়া হসপিটাল কর্তৃপক্ষ যেহেতু তাদেরকে না জানিয়ে এই মার্টিনেজের বডিটি সৎকার করেছে, এই বিষয়টি বেশ সন্দেহজনক। দুয়ে দুয়ে 4 মিলিয়ে ড্যানি তখন বুঝতে পারে এই হসপিটালের মধ্যেই কোনো কিছু গোলমাল আছে। অন্যদিকে আমরা লিন্ডাকে দেখতে পাই, সে হসপিটালের সমস্ত নার্সদের একসাথে করে, আর তাদেরকে বলে পুলিশরা তদন্তের জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু তারা যাতে এমন কিছু না বলে যাতে করে হসপিটালের রেপুটেশন নষ্ট হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ অফিসাররা যখন সেই নার্সদের জিজ্ঞাসা করছিল, সেখানে কিন্তু লিন্ডাও উপস্থিত ছিল, যার কারণে নার্সরা তাদেরকে কোনো কিছুই বলতে পারে না। এভাবে সবাইকে একে একে জিজ্ঞাসা করার পর যখন এমির পালা আসে,
আমরা দেখতে পাই লিন্ডা কোনো কাজের কারণে বাইরে যায়, আর এই সুযোগটিকে অফিসাররা কাজে লাগায়। তারা তখন এমিকে মার্টিনেজের রিপোর্টটি দেখিয়ে বলে, আচ্ছা দেখো তো এখানে কোনো কিছু গরমিল আছে কিনা। পরে এমি যখন সেই রিপোর্টটি দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ মার্টিনেজের মৃত্যুর প্রধান কারণ ছিল অতিরিক্ত ইনসুলিন। কিন্তু মার্টিনেজের তো কোনো রকম ডায়াবেটিস ছিল না, তাহলে তার শরীরে এই ইনসুলিন এলো কোথা থেকে? এমির মুখে এই কথা শোনার পর পুলিশ অফিসারদের সন্দেহ বেশ জোরালো হয়। তারা তখন জিজ্ঞেস করে, আচ্ছা এই মৃত্যুর সাথে কি কোনোভাবে চার্লি নামক যে নার্সের কোনো সম্পর্ক আছে? এই শুনে তো আবার এমি বেশ অবাক হয়ে যায়। সে তখন বলে, আমি আর চার্লি নাইট শিফটে কাজ করি, কিন্তু মার্টিনেজের মৃত্যু হয়েছে দিনের বেলা। আর তাছাড়া চার্লি একজন বেশ ভালো মানের নার্স, সে কোনো মতেই এরকম ভুল করতে পারে না। এমির মুখে এই কথা শোনার পর পুলিশ অফিসাররা সেখান থেকে চলে যায়। আর এরপর এমি যখন কাজ করছিল, আমরা দেখতে পাই হঠাৎ করে এমি অসুস্থ হয়ে পড়ে। চার্লি তখন এমিকে এই অবস্থায় দেখে সে এমির দেখভাল করে আর ধীরে ধীরে এমিকে সুস্থ করে তোলে। পরবর্তীতে চার্লি মেডিকেলের স্টোর থেকে এমিকে ঔষধ এনে দেয়। এমি তখন বলে, এইভাবে বিনা অনুমতিতে স্টোর থেকে ঔষধ আনা বেআইনি, যার ফলে মেডিকেল থেকে তাকে বের করেও দিতে পারে। চার্লি তখন বলে, মেডিকেলের এই সিস্টেমে একটি গ্লিচ আছে। মূলত কেউ যদি ঔষধ অর্ডার দেওয়ার পর শেষ পর্যায়ে গিয়ে ক্যান্সেল করে, তাহলে ঔষধের বক্সটি খুলে যায়, কিন্তু এই বিষয়টি কম্পিউটারে তোলা হয় না। অন্যদিকে পুলিশ অফিসাররা চার্লি পূর্বে যে হসপিটালগুলোতে কাজ করেছিল তারা সেইখানে তার বিষয়ে তথ্য চায়, কিন্তু আমরা দেখতে পাই সেই হসপিটালগুলো চার্লির নাম শোনা মাত্রই তারা কোনো প্রকার তথ্য দিতে রাজি হয় না। এতে করে পুলিশ অফিসারদের চার্লির প্রতি আরো সন্দেহ বেশ জোরালো হয়। তাই তারা তখন পুনরায় লিন্ডার কাছে যায় চার্লির বিষয়ে তথ্য নেওয়ার জন্য। কিন্তু লিন্ডা এতক্ষণে বুঝে গিয়েছিল চার্লি স্যালাইনে ইনসুলিন মিশিয়ে রোগীদের মেরে ফেলতো। কিন্তু এই বিষয়টি যদি বাইরের কেউ জানাজানি হয় তাহলে তাদের রেপুটেশন নষ্ট হবে। আর এই দিকটি বিবেচনা করে লিন্ডা তখন সেই পুলিশ অফিসারদের কোনো কিছুই জানায় না। তখন লিন্ডার এরকম ব্যবহার দেখে পুলিশ অফিসাররা ভীষণ রেগে যায় আর লিন্ডাকে বকাবকি করতে থাকে। কিন্তু এই বিষয়টি লিন্ডার আবার পছন্দ হয় না, তাই সে তখন পুলিশ অফিসারদের হসপিটালে প্রবেশ করা পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়ে দেয়। সেদিন আমরা দেখতে পাই সেই হসপিটালে নতুন একজন রোগী আসে, যার নাম ছিল ক্যালি, আর তার দায়িত্ব পড়ে এমির উপর। এমি তখন দেখতে পাই কেলির একটি ছোট বাচ্চা ছিল, যার নাম ছিল ভেনেসা। এরপর সেদিনকার মতো কাজ শেষ করে এমি যখন বাসায় যায়, তখন তার বাসায় চার্লি আসে। আর চার্লি তখন তাকে বলে তার স্ত্রী সবসময় তার সাথে খারাপ ব্যবহার করে, এমনকি তার বাচ্চার সাথেও তাকে দেখা করতে দেয় না। চার্লির এরকম কষ্টের কথা শুনে এমির বেশ খারাপ লাগে। আর এর পরবর্তী দিন সে যখন হসপিটালে যায়, সে দেখতে পায় কেলির বাচ্চা আশেপাশে কোথাও ছিল না। আর সে তখন কেলিকে ভেনেসার কথা জিজ্ঞেস করে, কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো কেলি তখন তার নিজের বাচ্চাকেই চিনতে পারছিল না। আর এই বিষয়টি এমির কাছে বেশ সন্দেহজনক লাগে। তখন এমি তাড়াহুড়ো করে কেলির চেক আপ করে, আর রিপোর্ট দেখার পর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে রিপোর্টে দেখতে পায় পূর্বের রোগীদের মতোই কেলির শরীরে অতিরিক্ত ইনসুলিন রয়েছে। আর এই বিষয়টি ছিল খুবই বিপজ্জনক। এমি তখন বিষয়টি সবাইকে জানায়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর তাদের চোখের সামনে কেলি খুব নির্মমভাবে মারা যায়। আর চোখের সামনে এরকম ঘটনা দেখার পর এমিরও চার্লির প্রতি সন্দেহ হতে থাকে। আর সে তখন তার সেই বন্ধুর সাথে দেখা করতে যায় যে পূর্বে চার্লির সাথে কাজ করেছিল। সেই মেয়েটি তখন বলে, আমরা যখন একসাথে কাজ করতাম হসপিটালে সবারই মুখে মুখে একটা কথা ছিল, চার্লি নাকি স্যালাইনে এক ধরনের ঔষধ মেশাতো। আর সেই স্যালাইনটি যখন কোনো রোগীকে দেওয়া হতো, সেই রোগীটি 24 ঘন্টার মধ্যেই মারা যেত। কিন্তু চার্লির এইরকম কর্মকাণ্ডের কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি। এরপর যখন চার্লিকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়, তারপর থেকে সেই হসপিটালে কোনো রকম সন্দেহজনক মৃত্যু হয়নি। এইসব শোনার পর এমি পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এইসব মৃত্যুর পিছনে চার্লির হাত আছে। সে তখন তাড়াতাড়ি করে হসপিটালে যায়। আর সে যখন স্টোরে গিয়ে স্যালাইনগুলো চেক করে, সে দেখতে পায় স্যালাইনগুলোর মধ্যে ছোট ছোট ছিদ্র ছিল, মানে চার্লি ইনজেকশনের মাধ্যমে এখানে ইনসুলিন দিত। আর পরবর্তীতে যাকে এই স্যালাইনটি দেওয়া হতো সে খুব নির্মমভাবে মারা যেত। আর এই সমস্ত কিছু দেখার পর এমি ভীষণ চিন্তা করতে থাকে, আর অতিরিক্ত চিন্তার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে, সে নিজেকে বাড়িতে দেখতে পায়, আর তার পাশে তখন চার্লি ছিল। এমিতে তখন চার্লিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, আর সে তখন চার্লিকে সেখান থেকে চলে যেতে বলে। চার্লি তখন সেখান থেকে চলে যাওয়ার সময় বলে, তুমি নিজের শরীরের খেয়াল রেখো। আর এর থেকে আমরা বুঝতে পারি চার্লি একজন ভয়ঙ্কর সাইকো হলেও সে এমিকে ভীষণ পছন্দ করত, আর তার সে কোনো রকম ক্ষতি করে না। এর পরের দিন আমরা দেখতে পাই এমি পুলিশ অফিসারদের সাথে দেখা করে আর তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলে। অফিসারগুলো তখন এমিকে জানায়, আমাদের যথাযথ প্রমাণ পেতে হলে ওইসব লাশের মধ্যে যে কোনো একটা লাশ ময়নাতদন্ত করতে হবে। কিন্তু সব থেকে বড় বিষয় হলো তাদেরকে না জানিয়ে ওইসব লাশগুলো দাপন করা হয়েছে।
এরপর তারা সবাই মিলে কেলির স্বামীকে গিয়ে বিষয়টি বোঝায়, আর এরপর তারা কেলির লাশটি কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করে। আর রিপোর্ট দেখে তারা বুঝতে পারে কেলির শরীরেও অতিরিক্ত ইনসুলিন ছিল। এর পরবর্তী দিন এমি স্টোরে যায়, আর সেখানে গিয়ে যে চার্লি অবৈধভাবে ইনসুলিন নিত সেই বিষয়টি প্রিন্ট করে পুলিশ অফিসারকে দেখায়। অফিসারগুলো সেটি দেখার পর বলে এটি কোনোভাবে আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ এখানে দেখা যাচ্ছে ঔষধগুলো অর্ডার করার পর ক্যান্সেল করা হয়েছে। এমি তখন তাদেরকে সেই মেশিনটির গিলির সম্পর্কে জানায়, কিন্তু এরপরে পুলিশ অফিসাররা বলে এটি কোনোভাবে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। তখন এইসব শোনার পর এমি পুরোপুরি হতাশ হয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাই লিন্ডা চার্লিকে কোনো একটা অজুহাত দিয়ে হসপিটাল থেকে বের করে দেয়। মানে এখানে তারা একে তো চার্লির অপরাধটা সবার সামনে নিয়ে এলো না, তারা শুধু তাদের রেপুটেশন নিয়ে ব্যস্ত, যেন মানুষের জীবন তাদের কাছে মূল্যহীন। এরপর এমি যখন বাসায় ফিরে সে দেখতে পায় চার্লি তার মেয়েদের সাথে খেলা করছিল, আর যা দেখে এমি ভীষণ রেগে যায়। আর সে তখন চার্লিকে বলে তুমি এতদিন আমার যে উপকার করেছো তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু কয়েকদিন যাবত আমি বেশ চিন্তায় আছি, তাই আমি একটু একা থাকতে চাই। আর এই কথা শোনার পর চার্লি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা পুলিশ অফিসারদের দেখতে পাই, তারা তখন ভাবতে থাকে চার্লিকে যেহেতু এই হসপিটাল থেকে বের করে দেওয়া হলো, কিন্তু এর পরবর্তীতে যখন সে অন্য হসপিটালে যাবে সেখানেও সে তার এই নৃশংসতা চালিয়ে যাবে। তাই তারা তখন এমিকে ডাকে আর বলে চার্লি যেহেতু তোমাকে অনেক পছন্দ করে, তাই হয়তো তুমি বলাতে সে তার দোষটি স্বীকার করবে। আর এইসব শোনার পর এমি চার্লির সাথে দেখা করে, কিন্তু যখনই সে চার্লিকে সেই হসপিটালের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে আমরা দেখতে পাই চার্লি ভীষণ রেগে যায়, আর সেখান থেকে এমিকে কিছু না বলেই চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই চার্লি যখন তার নতুন হসপিটালে জয়েন করার জন্য যাচ্ছিল, ঠিক তখনই পুলিশ অফিসাররা এসে তাকে অ্যারেস্ট করে। এরপর পুলিশ অফিসাররা তাকে বন্দি করে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু আমরা দেখতে পাই এখানে চার্লি উল্টো রেগে যায়। কিন্তু এখানে যেহেতু অফিসারদের কাছে যথাযথ কোনো প্রমাণ ছিল না, তাই তারাও কোনো কিছু করতে পারে না। আর এই দেশের নিয়ম অনুযায়ী 48 ঘন্টার মধ্যে কোনো কয়েদির বিরুদ্ধে প্রমাণ না পেলে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ রয়েছে। এইসব দেখার পর পুলিশ অফিসাররা বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এইরকম একজন সিরিয়াল কিলারকে তো আর মুক্ত বাতাসে ঘুরতে দেওয়া যায় না। কিন্তু তখনই আমরা দেখতে পাই এমি নিজে আসে চার্লির সাথে কথা বলার জন্য। আর সে যখন জেলখানায় প্রবেশ করে দেখতে পায় চার্লির ভীষণ ঠান্ডা লাগছিল, তাই এমি তখন তার গায়ের একটি কাপড় চার্লিকে দিয়ে দেয়। আর এরপর তাকে বলে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, সবসময় আমার দেখভাল করো, আমার কেয়ার করো, আমার সব বিপদে সাহায্য করো, কিন্তু আজ আমি তোমার কাছে একটি শেষবারের মতো সাহায্য চাই, তুমি কি আমাকে করবে? চার্লি তখন জানায় সে এমিকে সব রকম সাহায্য করতে রাজি। এই কথা শোনার পর এমি ভীষণ খুশি হয়, আর সে তখন চার্লিকে বলে আচ্ছা তুমি সত্যি করে বলো তো তুমি কি এই খুনগুলো করেছো? তখন আমরা দেখতে পাই চার্লি শান্ত গলায় বলে হ্যাঁ, আমি এই খুনগুলো করেছি। আর এরপর আমরা দেখতে পাই চার্লিকে কোর্টে নিয়ে যাওয়া হয়, আর সেখানে সে 29 জন মানুষের মৃত্যুর কথা স্বীকার করে, কিন্তু প্রকৃতপক্ষে সে তার 16 বছর নার্সিং ক্যারিয়ারে প্রায় 4 শতাধিক মানুষের জীবন নিয়েছিল। এখানে চার্লি যেহেতু নিজে তার অপরাধ স্বীকার করেছিল, তাই আদালত তাকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর সব থেকে অবাক করা বিষয় হলো চার্লি এখনও জেলখানায় তার পাপের মাসুল দিচ্ছে। আর সত্যি বলতে এখন আমাদের দেশেও বিভিন্ন জায়গায় মানুষের জীবন নিয়ে খেলা হয়। চিকিৎসা হলো একটি মানব সেবা, কিন্তু তারা এই চিকিৎসাকে এখন ব্যবসা করে তুলেছে। এখানে চার্লি যখন তার প্রথম অপরাধটি করেছিল, সেই হসপিটালের মালিকেরা যদি তার রেপুটেশনের কথা চিন্তা না করে চার্লিকে পুলিশের হাতে তুলে দিত, তাহলে এতগুলো নিরীহ মানুষের জীবন যেত না। আর এখন প্রতিনিয়ত আমরা নিউজ ঘাটলে দেখতে পাই হসপিটালে গিয়ে মানুষ ভুল চিকিৎসায় মারা যাচ্ছে। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার সামান্যতম ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের কষ্টটাকে সার্থক করবেন। আর প্রতিনিয়ত এইরকম সব ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।